আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের ডাকঘর নাটকের তৃতীয় পর্বের আলোচনা ও বিশ্লেষণ নিয়ে। ইতিপূর্বে আমার চ্যানেলে প্রথম ও দ্বিতীয় পর্ব আপলোড করা হয়েছে, তোমরা প্রয়োজন মাফিক দেখে নিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তৃতীয় পর্বে আমরা দেখতে পাচ্ছি অমল শয্যাগত। অমল বিছানায় শয্যাশায়ী। অমল অসুস্থ, আমরা আগেও দেখেছি। অমল পিসিমশাইকে বলছেন, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। মানব দত্ত সঙ্গে সঙ্গে জানাচ্ছেন, হ্যাঁ বাবা, কবিরাজ বারণ করেছেন। সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। ব্যামো মানে শরীর খারাপ। মানব দত্ত সেটাই জানাচ্ছেন যে ওখানে বসেই তোমার অসুস্থতা বেড়ে গেছে, তাই কবিরাজ তোমাকে ওখানে যেতে বারণ করেছে। অমল সঙ্গে সঙ্গে তার প্রতিবাদের কথা জানায়। সে বলে, না পিসমশাই, ওখানে থেকে আমার কোনো শরীর খারাপ হয়নি। না, আমার ব্যায়ামর কথা আমি তো কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। অমল স্পষ্টত জানাচ্ছে জানলার কাছে থাকলেই সে ভালো থাকে, সবার সঙ্গে কথা বলে মিশে তার ভালো লাগে। অমল সবার সঙ্গে আলাপ করে, যে জানলার পাশ দিয়ে তাকেই ডেকে তার সঙ্গে আলাপ করে, দীর্ঘক্ষণ তাকে দাঁড় করিয়ে রাখে। সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছো, আর আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়, আর এতেও কি কখনো শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কীরকম ফ্যাকাশে হয়ে গেছে। অমল জানায়, পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে দেখতে না পেয়ে চলে যাবে। মাধব দত্ত জানেন না যে ফকির অমল কাকে বলছে। তোমার আবার ফকির কে? না, সঙ্গে সঙ্গে অমল জানে, সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশের, এমনকি দেশ বিদেশের কথা শুনিয়ে যায়, আর শুনতে শুনতে আমার তো বেশ ভালো লাগে, ভারী ভালো লাগে। মানব দত্ত বলছেন, কই, আমি তো কোনো ফকিরকে জানি না। অমল জানায়, এই ঠিক তার আসার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবার বসে। এমন সময় ফকির বেশে ঠাকুরদার প্রবেশ। অমল সঙ্গে সঙ্গে ফকিরকে দেখি, এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। এ কি, এ যে, কেননা কে এসেছেন না, ঠাকুরদা এসেছেন। তিনি ফকির রূপ ধারণ করে এসেছেন। মানব দত্ত চিনতে পেরেছেন ইনি তো ঠাকুরদা। চোখ ঠারিয়ে বলে, আরে আমি ফকির, আমি ফকির। মানব দত্ত, তুমি যে কি নও তা তো ভেবেই পাইনে। অমল বলে, এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? না, আমি ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলাম, আর সেইখান থেকে এইমাত্র আসছি। ক্রৌঞ্চ দ্বীপে? ফকির বলছে, এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো কি আমাকে পেয়েছো? আমাকে তো, বা আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি, কোনো খরচ লাগবে না। অমল বলছে হাততালি দিয়ে, বাহ, তোমার তো ভারী মজা। আমি যখন ভালো হব তখন তুমি আমাকে তোমার চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? চেলা মানে শিষ্য, আমি তোমার শিষ্য হব, আর তাহলে তো আমি অনেক দেশ বিদেশ ঘুরতেও পারবো তোমার সঙ্গে। ঠাকুরদা বলছে, হ্যাঁ আমার খুব মনে আছে, আর বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে পাহাড়ে অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। মাধব দত্ত দাঁড়িয়ে আছেন, শুনছেন এই সমস্ত কথা, কিন্তু এই সমস্ত কথা শুনে তার মোটেই ভালো লাগছে না। তাই তিনি বলছেন, এসব পাগলের মতো কি কথা হচ্ছে তোমাদের? আর ঠাকুরদা বলছেন, বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার ওই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে, অর্থাৎ সব ওলটপালট হয়ে যাবে।
না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না, এখন আমি এখানেই শুয়ে থাকবো, আমি কিচ্ছু করব না। কিন্তু যেদিন আমি ভালো হব সেদিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব নদী, পাহাড়, সমুদ্রে। আমার আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবল অমন যাই যাই করতে নেই, শুনলে আবার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, অমল এবার ঠাকুরদাকে বা ফকিরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কৌঞ্চদ্বীপ কিরকম দ্বীপ, আমাকে একটু বলো না ফকির। না, সে ভারী আশ্চর্য জায়গা, সে তো পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, আর তারা কথা কয় না, চলে না, আর তারা গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে? হ্যাঁ, সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে? জিজ্ঞাসা করে, সব নীল রঙের পাহাড় আছে? হ্যাঁ, নীল পাহাড়েই তো তাদের বাসা। আর সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। অমল জানতে চায়, পাহাড়ে ঝর্ণা আছে? ঠাকুরদার সঙ্গে সঙ্গে সমর্থন করে জানে, বিলক্ষণ, অবশ্যই আছে। আর ঝর্ণা না থাকলে কি চলে, একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে যেন। আর তার কি নৃত্য, নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজাতে বাজাতে, কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই যে তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি একঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একপাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম। এত কথা বলার পর অমল জানায়, আমি যদি পাখি হতুম তো তাহলে, অর্থাৎ তাহলে খুব ভালো হতো। তো ঠাকুরদা জানাচ্ছেন, তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার এই দইয়ের ব্যবসাটা কিন্তু জমতো না ভালো, তবে বোধহয় ওতে তোমার কিছু লোকসানি হতো। মারুফদা তো এই সমস্ত কথা শুনতে একদমই তার ভালো লাগছে না, তাই বলছেন, আর তো আমার চললো না, তোমাকে শুদ্ধ বা আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি, আমি চললুম। পিসেমশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে? না, চলে গেছে বই কি। তোমার এই শখের ফকিরের তল্পি বয়ে কৌঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তো আর তার পেট চলবে না। সে তো তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে, আর বলে গেছে যে তাদের গ্রামে তার বোনঝির বিয়ে, তাই সে কলমিপাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। সঙ্গে সঙ্গে অমলের মনে পড়ে যায় পুরনো এক কথা, দইওয়ালার দেয়া কথা। আরে সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বোনঝিটির বিয়ে দেবে। ঠাকুরদা সে কথা শুনে, তবে তো বড় মুশকিল দেখছি, তিনি কি তাহলে কথার খেলাপ করছেন? না, অমল আবারও জানায়, বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক থাকবে, তার লাল ডুরে শাড়ি থাকবে, সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুইয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফিনা শুদ্ধ দুধ খাওয়াবে, টাটকা দুধ। আর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে 7 ভাই চম্পার গল্প করবে। শুনে তো ঠাকুরদা সঙ্গে সঙ্গে জানে, বাহ বাহ, খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা, ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্ঝির অভাব হবে না। মানব দত্ত যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তিনি বিরক্ত হবেন, তাই বলছেন, যাও যাও, আর তো পারা যায় না, বলে মাধব দত্ত সেখান থেকে চলে যান প্রস্থান। দেখো তো অমর বলছে, ফকির, পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? ঠাকুরদা তখন, হ্যাঁ শুনেছি, তার চিঠি রহনা হয়ে বেরিয়েছে, এই চিঠি এখন পথে আছে।
পথে অমল জানতে চায়, কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূর দেখা যায় সেই ঘন বনের পথে? ও, তবে তো তুমি সব জানো দেখছি। হ্যাঁ, সেই পথেই তো। আমি সব জানি ফকির। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। কেমন করে জানলে? না, তা তো আমি জানি নে। তবে আমি যেন চোখের সামনে দেখতে পাই। আর মনে হয় যেন আমি অনেকবার দেখেছি। সে অনেক দিন আগে। কতদিন তা মনে পড়ে না। বলবো? আমি দেখতে পাচ্ছি রাজার ডাকহরকরা পাহাড়ের ওপর থেকে একলা কেবলই নেমে বেড়াচ্ছে। বাঁ হাতে তার লণ্ঠন আর কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের ওপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। আর যতই সে আসছে দেখছি আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে হয়ে উঠছে। ঠাকুরদা বলছেন যে অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর তুমি সেই রাজাকে চেনো, জানো? ঠাকুরদা তো সবই জানেন, তিনি সব জানতা। হ্যাঁ, জানি বই কি। আমি যে তার কাছে রোজ ভিক্ষে নিতে যাই। সঙ্গে সঙ্গে অমল জানে, সে তো বেশ কথা। আমি ভালো হয়ে উঠলে আমিও না হয় তার কাছে ভিক্ষে নিতে যাব। পারবো না যেতে? ঠাকুরদা জানে, বাবা তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনিই দিয়ে দেবেন। না, 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 আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব। আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে, তাই না? না, সে খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? না, অমল জানায় যে আমি বলবো আমাকে তোমার মতো ডাকহরকরা করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। আর জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষে করতে শেখাবে। আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষে করে বেড়াবো। ঠাকুরদা জানতে চায়, কে বলো দেখি? না, ছিদাম। কোন ছিদাম? অমল জানায়, সেই যে অন্ধ খোঁড়া, অর্থাৎ ছিদাম নামে একজন ব্যক্তি যে অন্ধ খোঁড়া। তো সে রোজ আমার জানলার কাছে আসে আর ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে যায়, বেড়ায়। আর আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে এরকম ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। ঠাকুরদার সঙ্গে সঙ্গে বলতে চান, সে তো বেশ মজা হবে দেখছি। তো অমল জানায় যে সেই আমাকে বলেছে যে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসেমশাইকে আমি বলি যে ওকে ভিক্ষা দিতে, আর তিনি কেবলই বলেন, ও মিথ্যা কানা, ও মিথ্যা খোঁড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠাকুর ঠিক বলেছো বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওটুকুই যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানাই বলো আর নাই বলো, তা ও ভিক্ষা পায় না। তবে তোমার কাছে বসে থাকে কি করতে? কারণ তুমিও তো ওকে ভিক্ষা দাও না, ও অমল কোথায় পাবে? তো ওকে তো
ওকে যে আমি শোনাই কোথায় কি আছে। বেচারা দেখতে তো পায় না। তুমি যেসব দেশের কথা আমাকে বলো আর সেইসব কথা আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাফ দিলেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও তো ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে কোন দেশে? কোন দিক দিয়ে যাওয়া যায়? তো ভিতরের দিক দিয়ে একটা রাস্তা আছে। সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। অমর বলছে, ও বেচারা যে অন্ধ, আর ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবলই ভিক্ষা করে বেড়াতে হবে। তাই নিয়ে ও দুঃখ করেছিল। আর আমি ওকে বললুম, ভিক্ষা করতে গিয়ে তুমি তো কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। ঠাকুরদা জানে বাবা, ঘরে 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 বসে থাকলেই কি আর এত দুঃখ কিসের? দুঃখ তো কিছু নেই। না অমল, না না দুঃখ নেই, তবে প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছেই না। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে। আর এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে সে কথা শুনে, মানে সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি লেখা থাকবে তা তো আমি জানি নে। ঠাকুরদা জানে। আরে তা নাই বা জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। আবার মাধব দত্তের প্রবেশ। মাধব দত্ত, আরে তোমরা দুজন মিলে কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো দেখি? ঠাকুরদা, কেন কি হয়েছে? না শুনছি তোমরা নাকি রটিয়েছো রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। আর কেন, তাতে হয়েছেটা কি? না আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কানে বা রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। ঠাকুরদা বলেন, তো সকল কথাই রাজার কানে ওঠে সে কি আমরা জানি নে? অর্থাৎ আমরা সবাই জানি কোথায় কি ঘটছে, রাজার কাছে সব খবরই যায়। ভালো মন্দ যেখানে যাই ঘটুক রাজার কানে সব খবরই যায়। মাধব দত্ত আরো বলছেন, তো তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন যা তা কথা মুখে কেন আনো? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। অমল বলছে, ফকির, রাজা কি রাগ করবে? অমনি বললেই হলো রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। অমল বলছে, দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের ওপর থেকে থেকে কেমন যেন অন্ধকার হয়ে আসছে, আর মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। অমল ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। তার চোখ বুজে আসছে। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি অমলকে বাতাস করতে করতে আসবে, আর অমল ওকে আশ্বাস দিচ্ছেন আসবে, চিঠি আজই আসবে। এমন সময় কবিরাজের প্রবেশ। কবিরাজ জিজ্ঞাসা করছেন, আজ কেমন ঠেকছে? না কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। কবিরাজ বলছেন, মানব দত্ত বলে, ওই হাসিটি তো ভালো ঠেকছে না। অর্থাৎ অমল আরো অসুস্থ, কবিরাজের চোখে ধরা পড়েছে। ওই যে বলছে না খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন, আবার সেই বইয়ের উল্লেখ, সংস্কৃত বই। আরে দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা ছেড়ে দিন। এখন বলুন ব্যাপারটা কি, মানে অর্থাৎ আপনি কেমন দেখছেন বুঝছেন সেটা বলুন। কোন বইতে কি লেখা আছে সেটা আপনাকে বলতে হবে না, আপনি যেটা বুঝছেন সেটা বলুন। বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না, অর্থাৎ অমলকে আর বাঁচিয়ে রাখা যাবে না। অমল মারা যেতে চলেছে, অমল আর বাঁচবে না। তো আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে, অর্থাৎ অমলের অসুস্থতা আরো বেড়েছে। না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে আগলে সামলে রেখেছি। ওকে আমি তো বাইরে যেতে দিই নে, দরজা তো প্রায় বন্ধই রাখি। কবিরাজ বলছেন, হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে। আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে, আর এটা একেবারেই ভালো নয়। ওই দরজাটা বেশ ভালো করে তালা চাবি দিয়ে বন্ধ করে দাও। আর না হয় ২-৩ দিন তোমাদের এখানে
লোক আনাগোনা বন্ধ থাকে না, যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে ওটাও বন্ধ করে দাও, ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। মারুফ দত্ত বলছেন, অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে, ওর মুখ দেখে মনে হয় যেন। আচ্ছা কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। মারুফ দত্তেরও কেমন যেন মনে হয়েছে অমল বুঝি আর বাঁচবে না। কবিরাজের কথায় তিনি বিশ্বাস রাখছেন যে অমলকে হয়তো আর রাখা যাবে না। কবিরাজ বলছে, ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত, আমি আসি ভাই। কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও, আমি বাড়ি গিয়ে একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি। 20 বড়ি পাঠিয়ে দেওয়া হয়তো তাকে খাওয়ানোর জন্য, আর সেইটা খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। মানব দত্ত এবং কবিরাজ সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রস্থান করেন, আর মোড়লের প্রবেশ। মোড়ল যে, কি রে ছোড়া। ঠাকুরদা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে, আরে আরে চুপ চুপ চুপ। না ফকির, অমর বলছে, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি, আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে কথা বলছেন। মাধব দত্ত চলে এসেছেন এমন সময়। আরে ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। তবে তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে, ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি আর ধরতে আছে? আরে না না, এতে আশ্চর্য হবার কি আছে, তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই তো দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। আর ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। অমল সঙ্গে সঙ্গে চমকে ওঠে, সত্যি? আরে এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব বলে মোড়ল কি করেন, একখানা অক্ষরশূন্য কাগজ দিয়ে হা হা করে হাসতে থাকেন, আর বলেন, এই যে তাঁর চিঠি, অর্থাৎ রাজার চিঠি। অমল বলছে, আমাকে ঠাট্টা করো না, ফকির 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 তুমি বলো না, এই কি সত্যিই তাঁর চিঠি? ঠাকুরদা সমর্থন করে বলবেন, হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্য, তাঁর চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি নে, আমার চোখে আজ যেন সবই সাদা লাগছে। মোড়ল মশাই, বলে দাও না, এই চিঠিতে কি লেখা আছে? না রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো, রাজভ্রমণ আমার আর এক দণ্ড ভালো লাগছে না। হা হা করে হাসতে থাকেন মোড়ল। মাধব দত্ত হাত জোড় করে বললেন, মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? মাধব দত্ত বলেন, আরে ঠাকুরদা, তুমি ক্ষেপে গেলে নাকি? তো ঠাকুরদা বলছেন, আমি ক্ষেপেছি? তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি, রাজা লিখছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তাঁর রাজকবিরাজকেও সঙ্গে আনছেন। ফকির, ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? মোড়ল হাসছেন হা হা করে, আর উনি আরও একটু না খেপলে তো শুনতে পাবেন না। অমল বলছে, মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি বুঝি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না ভাবতাম, কিন্তু তুমি যে সত্যিই রাজার চিঠি আনবে, এ এ আমি মনেও করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। মোড়ল তখন মনে মনে বলছে, না, এই ছেলেটার মনে তো বেশ ভক্তি শ্রদ্ধা আছে, হ্যাঁ বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো।
এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে ঢং, 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 ঢং করে ঘন্টা বাজছে। সন্ধ্যার তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? আসলে সব জানলা দরজা বন্ধ তাই। আরে, আরে ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আচ্ছা আমি খুলে দিচ্ছি। এমন সময় বাহিরের দ্বারে আঘাত। মারুত দত্ত বলছে, ও কি, ও কি, কে ও, কে ও, কি উৎপাত? খোলো দ্বার। বাইরে থেকে চিৎকার হচ্ছে, খোলো দ্বার। কে তোমরা? বাহির থেকে আবারও চিৎকার হচ্ছে, খোলো দ্বার। মোড়ল মশাই, এ তো ডাকাত নয়, মানে ডাকাত নয় তো? মোড়ল এবার চিৎকার করছেন, কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে কি ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে। সঙ্গে সঙ্গে পঞ্চানন মোড়লকে সবাই ভয় করে, আর তাই থেমে যায়। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই। যত বড় ডাকাতি হোক না, তাকে থামতেই হবে। মারুত দত্ত জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলে, আরে, দ্বার তো ভেঙে ফেলেছে, মানে বাইরের দ্বার, সেই জন্যই তো আর শব্দ নেই। এমন সময় রাজদূতের প্রবেশ। রাজদূত বলছেন, মহারাজ আজ রাত্রে আসবেন। মোড়ল বলছে, কি সর্বনাশ! আজ রাতে? কত রাতে দূত? কত রাত্রে, মানে কত রাত্রে আসবেন? আজ 2 প্রহর রাতে, অর্থাৎ রাত 12টার সময়। অমল বলছেন, যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে ঢং 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 করে, তখন। দূত বলছে, হ্যাঁ তখন। রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। তো রাজকবিরাজ বলছেন, এ কি, চারিদিকে সমস্ত এই যে বন্ধ, খুলে দাও, খুলে দাও। দেখো, আগের কবিরাজ সব বন্ধ করে রেখেছিলেন, এই হলেন আসল কবিরাজ। তিনি এসেই সমস্ত কিছু খুলে দিতে বলছেন। বাইরের হাওয়া বাতাস ঘরে আসুক, যত দ্বার জানলা সব আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত। আর বাবা, হ্যাঁ, কেমন বোধ করছো? না, খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার তো কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছো, সব তারাগুলোও দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা, এতদিন যা দেখেনি। অর্ধরাতে রাজা যখন আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে তো? পারবো, আমি পারবো। বেরোতে পারলে তো আমি বাঁচি। আর আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশের ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা আমি তো চিনি নে। রাজকবিরাজ বলছেন, তিনি সব চিনিয়ে দেবেন। আর মাধব দত্তের প্রতি বলছেন, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। আর মোড়লকে নির্দেশ করে বলছেন, ওই লোকটিকে তো আর ঘরে রাখা চলবে না। অমল সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলছেন, না না না, না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি, উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা, উনি যখন তোমার বন্ধু, তখন উনিও এ ঘরে রইলেন। মানব দত্ত অমলের কানে কানে শিখিয়ে দিচ্ছেন, বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তা ভালো নয়, জানো তো সব। অমল বলছে, সে তো আমি ঠিক করেই রেখেছি পিসেমশাই, সে তো আমার ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে অমল বলছে, আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের ডাকঘর করে দেন। আমি দেশে দেশে, ঘরে ঘরে তার চিঠি বিলি করব। মাধব দত্ত মাথায় হাত দিয়ে ললাটে করাঘাত করে, হায় আমার পোড়া কপাল! পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? দূত বলছেন, তিনি বলে দিয়েছেন, তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। অমল, মুড়ি মুড়কি? অমল বলছে, মুড়ি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতাম না। মোড়ল বলছেন যে, আমার বাড়িতে যদি পাঠিয়ে দাও, তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। তো রাজকবিরাজ সে কথা শুনে বলছেন, না, কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো, এলো, ওর ঘুম এলো, অর্থাৎ অমলের ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম আসছে।
মাধব দত্ত ঠাকুরদার প্রতি বলছেন, ঠাকুরদা তুমি অমন মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছো কেন? আমার ভয় করছে। আর এ যা দেখছি এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? ঠাকুরদা বলছেন, চুপ করো অবিশ্বাসী, কথা কও না। এমন সময় সুধার প্রবেশ। সুধা তার দেয়া কথা রাখতে এসেছে। অমলকে বলেছিল ফুল দেবে, সেই ফুল দিতে এসেছে। সুধা বলছে, অমল অমল। রাজকবিরাজ বলছেন, ও ঘুমিয়ে পড়েছে। সুধা বলছেন, আমি যে ওর জন্য ফুল এনেছি, আমি কি ওর হাতে দিতে পারবো না? রাজকবিরাজ, আচ্ছা দাও, দাও তোমার ফুল। আর ও কখন জাগবে? এই এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। সুধা জানতে চায়, তখন তোমরা ওকে একটা কথা কানে কানে বলে দেবে, না কি বলবো? তোমরা বলো, সুধা তোমাকে ভোলেনি। নাটক এখানেই শেষ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।